আচ্ছা, আপনি মানুষ চিনতে পারেন? মানে কে সঠিক মানুষ ও কে বেঠিক মানুষ তা চিনতে পারেন? এটা করতে গেলে একটাই জিনিস হাতে থাকে, তা হলো বিশ্বাস। বিশ্বাস করবেন না করবেন না। অনেক সময় আমরা সঠিক মানুষকে বেঠিক মানুষ ভেবে ভুল করে বসি, তাকে দূরে ঠেলে দিই, শুধু এই ভয়ে যে আমাদের বিশ্বাস হারাতে হবে এবং আমাদের কষ্ট পেতে হবে। আজকের গল্পের নরম্যান গোটসবাইও মানুষ চিনতে পারেন না। চলুন তো দেখি তার সাথে কি হয়। ক্রিপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প। এইচ মুন্ডো অর্থাৎ সাকির লেখা ডাস্ক অবলম্বনে অন্ধকারের মুখোশ। হাইট পার্কের কোণার দিকে একটা বেঞ্চে হেলান দিয়ে বসলেন নরম্যান গোটসবাই। সামনের রাস্তায় গাড়ি ঘোড়ার স্রোত চলছে। মার্চ মাস, 6:30 বাজে। সন্ধে নেমে আসছে, তবে পুরোপুরি অন্ধকার নামেনি এখনো। পার্কের ল্যাম্পপোস্ট আর চাঁদের আলোর জন্য এদিকটা কিছুটা আলোকিত হয়ে আছে। পার্কের মধ্যে কয়েকজন লোক হাঁটাহাঁটি করছে, আর কয়েকজন দূরের কোনো বেঞ্চে বসে আছে। দৃশ্যটা দেখে নরম্যান খুব খুশি হলো। তার মতে সন্ধ্যা হচ্ছে পরাজিত সময়। সারা দিনের জীবনযুদ্ধ শেষে নারী পুরুষ এই সময় নকল জীবনের মুখোশ খুলে তাদের আসল চেহারা বের করে, কারণ তারা ক্লান্ত থাকে আর তারা চায় না এই সময়ে অপরিচিত মানুষ তাদের দিকে চেয়ে থাকুক। তাছাড়া নরম্যানকে একটুখানি ব্যক্তিগত ব্যর্থতা খোঁচাচ্ছিল, কারণ সে মানুষ চিনতে পারে না। মানুষ চিনতে তার বড় ভুল হয়ে যায় বারবার। নরম্যানের পাশে বিষণ্ণ মুখে এক প্রৌঢ় ভদ্রলোক বসেছিলেন। একটু পর তিনি উঠে দাঁড়ালেন। মনে হলো বাড়ি ফেরার পথ ধরলেন। আর প্রায় সাথে সাথেই বেঞ্চিতে এসে বসল এক তরুণ। পোশাক আশাক খারাপ নয়, কিন্তু আগের লোকটার মতোই মন মরা মুখ তার। সময়টা যে তার ভালো যাচ্ছে না, যেন এটা বোঝাতেই একটা অস্ফুট গালি দিয়ে ধপাস করে বসল সে। মনে হচ্ছে তোমার মন মেজাজ ভালো নেই, নরম্যান মন্তব্য করলেন। এত পরিচিত মানুষের মতো ছেলেটা তার দিকে ফিরে তাকালো যে সাথে সাথে একটু চমকে উঠলেন তিনি। আমার জায়গায় থাকলে আপনারও মন মেজাজ ভালো থাকতো না। ভীষণ ভীষণ বোকার মতো একটা কাজ করে ফেলেছি আমি। ও তাই নাকি? নিরাসক্ত গলায় নরম্যান প্রশ্ন করলেন। আজ বিকেলেই শহরে এসেছি আমি। বাকশায়ার স্কয়ারের পাটাগোনিয়াম হোটেলে উঠব বলে প্ল্যান করা ছিল আমার। তারপর ওখানে গিয়ে দেখি কয়েক সপ্তাহ আগেই হোটেলটা ভেঙে ফেলে একটা সিনেমা হল বানানো হয়েছে সেখানে। ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে পরামর্শ করে আরেকটু দূরে একটা হোটেলে উঠলাম আমি। হোটেল থেকে বাড়িতে চিঠি লিখলাম, নাম ধাম ঠিকানা দিয়ে। তারপর বের হলাম সাবান কিনতে। জিনিসটা সাথে আনতে ভুলে গিয়েছিলাম।
আর এই হোটেলের সাবান ব্যবহার করতে পারি না আমি। সাবান কিনে একটু পথে হাঁটলাম আমি, একটা বারেও ঢুকলাম। তারপর ফিরতে গিয়ে দেখি পথ ভুলে গেছি। এমনকি হোটেলের কি নাম, সেটা কোন রাস্তায়, তাও মনে পড়ছে না। লন্ডন শহরে যার কোনো বন্ধুবান্ধব নেই, তার জন্য এটা যে কতটা সাংঘাতিক ব্যাপার তা অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি অবশ্য বাড়িতে টেলিগ্রাফ করতেই পারি, কিন্তু ওরা আমার চিঠি পাবে আগামীকাল। আর এই সময়ে আমার হাতে কোনো টাকাও নেই, একটা সিলিংও নেই পকেটে। সাবান আর ড্রিঙ্কস কিনতে সব চলে গেছে। পকেটে আমার 2 পেন্স আছে। মনে হচ্ছে রাস্তায় কাটাতে হবে রাতটা। দীর্ঘ একটা বিরতি নিল তরুণ। একটা প্রায় অবিশ্বাস্য গল্প বললাম, তাই না? না, ঠিক অবিশ্বাস্য নয়, মেপে মেপে বললেন নরমান। আসলে একবার বিদেশে গিয়ে ঠিক এই রকম একটা ঘটনা আমার জীবনেও ঘটেছিল। অবশ্য সেবার সেখানে আমার সাথে আরও একজন ছিলেন, অর্থাৎ আমরা ছিলাম 2 জন। ব্যাপারটা সেই জন্য করেই আরও বেশি চমকপ্রদ। আর সে যাই হোক, আমাদের মনে ছিল যে হোটেলটা একটা খালের পাড়ে। সোজা খাল ধরে যেতে যেতে ভাগ্যক্রমে পেয়ে গেলাম হোটেলটা। বিদেশ হলে তো আমি এত বিপদে পড়তামই না। সোজা দূতাবাসে গিয়ে রিপোর্ট করলেই প্রয়োজনীয় সাহায্য মিলত। কিন্তু নিজের দেশে এমন পরিস্থিতিতে সাহায্য করার কেউ থাকে না। হ্যাঁ, কেউ যদি বিশ্বাস করে আমাকে কিছু টাকা ধার দেয়, তবে আমাকে আজ নদীর ধারে বাঁধের উপর শুয়ে রাত কাটাতে হবে না। তবে আমি কৃতজ্ঞ যে আপনি আমার কথাগুলো একেবারে আজগুবি বলে উড়িয়ে দিলেন না। শেষের কথাগুলো সে খুব জোরের সাথে বলল, যেন নরমান তাকে সাহায্য করতে পারেন এমন আশা ভরসা সে এখনও ছাড়েনি। আর নরমান যে তার কথা বিশ্বাস করেছেন, সেই জন্য যেন ছেলেটিকে সাহায্য করা উচিত। অবশ্যই, ধীরে ধীরে নরমান বলল, কিন্তু তোমার গল্পের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে তুমি কোনো সাবান আমাকে এখনো পর্যন্ত দেখাতে পারোনি। চমকে সোজা হয়ে বসল ছেলেটা। ওভারকোটের পকেটগুলো থাবড়ালো সে দ্রুত হাতে। তারপর লাফ দিয়ে উঠে দাঁড়ালো। মনে মনে বলল, ওটা বোধহয় হারিয়ে ফেলেছি আমি। এক বিকেলের মধ্যেই হোটেল আর সাবান হারিয়ে ফেলাটা ভীষণ অসাবধানতার লক্ষণ। হ্যাঁ, মন্তব্য করলেন নরমান। কিন্তু তার আগেই ছেলেটা হাঁটা দিয়েছে পথ ধরে। মাথা উঁচু করে রেখেছে সে, যেন এই কথায় সে অপমানিত হয়েছে। অবশ্য অপমান সে গায়ে মাখছে না। সরি ইয়ং ম্যান, কিন্তু তোমার গল্পের সবচেয়ে বিশ্বাসযোগ্য পয়েন্টটা ছিল ওই সাবানটা। সেখানেই গড়বড় করলে তুমি। হ্যাঁ, যদি বুদ্ধি করে একটা সাবান ভালো মতো মোড়কে জড়িয়ে সাথে রাখতে, তাহলে অনেক ভালো করতে। এ লাইনের মানুষকে সবসময়ই হুঁশিয়ার হয়ে পথ চলতে হবে। বেঞ্চ থেকে উঠে পড়লেন নরমান। এমন সময় বিস্ময়সূচক একটা শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে।
আরে এটা কি? বেঞ্চের ধারে একটা ডিম্বাকৃতির প্যাকেট পড়ে আছে। কোনো কেমিস্টের দোকান থেকে প্যাক করা একটা সাবান। ছেলেটা যখন ওভারকোটটা জোরের সাথে আছড়ে ফেলেছিল তখনই নিশ্চয়ই বেঞ্চিতে পড়ে গেছে ওটা, কোনো সন্দেহ নেই। ওটা হাতে নিয়ে ছায়া ঢাকা পথ ধরে নরমান ছুটলেন একটু আগের অল্প পরিচিত ছেলেটার উদ্দেশ্যে। প্রায় আশা ছেড়ে দিয়েছেন এমন সময় দেখলেন রাস্তার মোড়ে উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা। পার্ক পেরিয়ে যাবে নাকি নাইটস ব্রিজের পথ ধরবে, কে জানে কি ভাবছে। হে ম্যান, হে হে ইয়াং ম্যান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ডাক শুনে সে চমকে ফিরে তাকালো। নরমানকে দেখে চেহারায় স্পষ্ট বিরক্তির ছাপ ফুটল। তোমার গল্পের প্রুফ পাওয়া গেছে বলে সাবানের প্যাকেটটা তুলে দেখালেন নরমান গোটসবাই। নিশ্চয়ই তোমার ওভারকোটের পকেট থেকে পড়ে গিয়েছিল জিনিসটা। বেঞ্চের পাশেই পড়ে থাকতে দেখি সাবানটাকে। মনে হয় এক গিনিতে আপাতত চলে যাবে তোমার, কি বলো? আরে নাও, সাথে আমার কার্ড নাও। কয়েনটা দ্রুত পকেটস্থ করে থ্যাংক ইউ স্যার। কয়েকটা Thank you very ধন্যবাদ সূচক কথা বলে নাইটস ব্রিজের দিকে অদৃশ্য হয়ে গেল সে। সেদিকে তাকিয়ে নরমান আপন মনে বললেন, বেচারা একেবারেই দেউলিয়া। ভবিষ্যতে মানুষের কথার ওপর আর একটু আস্থা রাখবো আমি। এটা আমার একটা শিক্ষা হলো। ফিরতি পথে পার্কের মধ্যে দিয়ে হেঁটে চললেন নরমান। যে বেঞ্চিতে বসেছিলেন সেটার আশেপাশে ওপর নিচে এক প্রৌঢ় ভদ্রলোক একটা কিছু খুঁজে দেখছেন। লোকটাকে চিনতে পারলেন নরমান, বিকেলের সেই ভদ্রলোক। নরমান জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, বলছি স্যার, আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এই একটা সাবানের চাকা এইখানে, হ্যাঁ এইখানে আমি হারিয়ে ফেলেছি। আপনি আপনি দেখেছেন? গেল গেল, বাঁশ চলে গেল। অন্ধকার এবং মুখোশ দুটোর কোনোটাই নরমান গোটসবাই চিনতেই পারল না। কিন্তু আপনারা সাবধান থাকবেন। হ্যাঁ, ক্রিপি কলোনিতে শুনছিলেন আজকের গল্প এইচ মুন্ডো অর্থাৎ সাকির লেখা ডাস্ক অবলম্বনে অন্ধকারের মুখোশ। আজকের গল্প পাঠ, সূত্রধার, সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।